তুমি কি একাদশ শ্রেণীতে পড়ো, অর্থাৎ 11 ক্লাসে কি তুমি ফাইনাল পরীক্ষা দেবে? হ্যাঁ, সেমিস্টার ওয়ান পরীক্ষার কথা বলছি। তো এই সেমিস্টার ওয়ান পরীক্ষায় তোমাদের যাদের ইভিএস রয়েছে, পরিবেশবিদ্যা রয়েছে, সেই পরিবেশবিদ্যার লাস্ট মুমেন্ট কয়েকটি কোশ্চেন তোমরা অবশ্যই দেখে নাও। এর আগে কিন্তু আমি পার্ট ওয়ান দিয়েছি, এখন কিন্তু পার্ট টু তোমাদের সম্মুখে উপস্থাপন করছি তোমাদের অনুরোধে। যারা কমেন্ট সেকশনে কমেন্ট করেছে যে স্যার পার্ট টু কখন দেবেন, পার্ট টু পার্ট থ্রি কবে দেবেন, তো এক্সেট্রা এক্সেট্রা তোমরা অনেকে আমার থেকে জানার চেষ্টা করেছো। তো তোমাদের অনুরোধে আজকে আমি এই মুহূর্তে তোমাদের মোবাইলের সামনে, তোমাদের চোখের সামনে এই মুহূর্তে তোমাদের একাদশ শ্রেণী পরিবেশবিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজ তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। তবে এটি অবশ্যই পার্ট টু, আর পার্ট ওয়ান যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখে এসো। তার কারণ তোমাদের হাতে গোনা আর কয়েকটা দিন পরীক্ষার বাকি আছে। তো অবশ্যই এই কয়েকটা দিনের মধ্যে তোমরা যতটা পারো কমপ্লিট করে নাও। তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তবে কোন জায়গা থেকে কোয়েশ্চেন করবে স্কুল সেটা কিন্তু বলা মুশকিল, তবে অবশ্যই অবশ্যই আমি সেগুলো বলে দেবো কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। তো একবার অন্তত অ্যাটলিস্ট তোমরা ভিডিও দেখে নাও। চলো তাহলে কোশ্চেনগুলো কি আছে আমি একবার একটু দেখে নিচ্ছি। দেখো তোমাদের উত্তর সহ, তবে যেগুলো রয়েছে কিন্তু সমস্ত কিছু উত্তর সহ রয়েছে। তো এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক এবং ইউটিউব থেকে লাইভ দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউবে তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দাও, আর ফেসবুক থেকে দেখলে তোমরা কিন্তু ফলো করে রেখো। তো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো তোমরা কিন্তু সহজে পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক একাদশ শ্রেণী। একাদশ শ্রেণী দেখো পরিবেশবিদ্যা ইভিএস। তো দেখো এক থেকে দেখো তোমাদের কিন্তু এর আগে আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা জানো 1 থেকে কিন্তু 60 পর্যন্ত তোমরা কমপ্লিট করেছো। আর এই মুহূর্তে তোমাদের রয়েছে দেখো 61 থেকে, দেখো 61 থেকে কিন্তু রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। তো পার্ট টু এর মধ্যে এই দেখো পার্ট টু, আর পার্ট টু এর মধ্যে প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো 61তে বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। আমরা জানি বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলো রয়েছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এই স্পিয়ার গুলোর মধ্যে দেখো যতগুলো স্পিয়ার কথা বললাম এগুলোর মধ্যে কোনটি তোমাদের এই উল্কাপিণ্ড, মানে মহাকাশ থেকে যে উল্কাপিণ্ডগুলো আসে সেগুলো পুরো কিন্তু পুরো ছাই হয়ে যায়। তো সেটি কিন্তু মেসোস্ফিয়ার। অবশ্যই রয়েছে কোথায়? সি। দেখো মধ্য মন্ডল বা মেসোস্ফিয়ার, অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের আমি দেখে নিচ্ছি 62, বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, অর্থাৎ বায়ুমণ্ডলের আমাদের যে স্তরগুলো রয়েছে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আমাদের পৃথিবীতে আবার পুনরায় ফিরে আসে। তো অবশ্যই রয়েছে দেখো থার্মোস্ফিয়ার, যেটাকে তোমরা বলতে পারো আয়োনোস্ফিয়ার। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কিন্তু আয়োনোস্ফিয়ার থাকলেও কিন্তু আয়োনোস্ফিয়ার হতো। ওকে, তো অবশ্যই আমরা দেখে নিচ্ছি 63তে বলা হয়েছে 63 দেখো ডবল স্টার রয়েছে। মেরু যদি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে, দেখো মেরু যদি দেখা যায় মানে মেরু যদি দেখা যায় বায়ুমণ্ডল কিন্তু আয়োনোস্ফিয়ারে বা আয়ন মন্ডল বা আয়োনোস্ফিয়ার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 64তে বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ স্টেশন আছে। দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে, দেখো যেখানে রয়েছে দেখো বিভিন্ন স্যাটেলাইট রয়েছে, সেই স্যাটেলাইট কোথায় রয়েছে বা মহাকাশ স্টেশন কোথায় রয়েছে, অবশ্যই রয়েছে বহির্মণ্ডল। বহির্মণ্ডল মানে ম্যাগনেটোস্ফিয়ারের ঠিক বলা যায় উপরে। ঠিক আছে, যেখানে অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো অপশন ডি। এরপরে তোমাদের রয়েছে দেখো 65, বলা হয়েছে বহির্মণ্ডলের বাইরে চৌম্বকীয় ক্ষেত্রের যে স্তর পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কি বলে? তাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের শেষ স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার। এর আগে কিন্তু রয়েছে এক্সোস্ফিয়ার, তারপরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। তো অবশ্যই অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। আর আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদের, দেখো কালকে কিন্তু তোমাদের পার্ট থ্রি তোমাদের পাবলিশড হবে। পুরো সম্পূর্ণ তোমাদের কিন্তু পরিবেশবিদ্যা 11 ক্লাসের পরিবেশবিদ্যার সম্পূর্ণ পাঠগুলো, অর্থাৎ পুরো এই শর্ট টাইমের মধ্যে পুরো বইটি কিন্তু আমি কভার করে দিতে পারলাম না। তোমাদের সিলেবাস যা আছে সেই সিলেবাসের সম্পূর্ণ আমি দিতে পারলাম না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তার কারণ অসংখ্য অসংখ্য কাজের প্রেশার থাকে তাই। তো অবশ্যই যেটুকু দেওয়ার আমি চেষ্টা করেছি। কালকে কিন্তু তোমরা পাবে পার্ট থ্রির ভিডিও। তো তোমাদের কবে কার পরিবেশবিদ্যা আছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব পারলে কমেন্ট করে দিও। ওকে, চলো দেখে নিচ্ছি আহ 66, প্রাণীদেহে কত শতাংশ জল থাকে। আমরা জানি প্রাণীদের দেহে মানুষের বা প্রাণীদের দেহে বেশিরভাগ অংশই কিন্তু জল জল দ্বারা গঠিত থাকে। মানে বেশিরভাগ জল থাকে, সেটি 70 থেকে 80%। অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে আমি দেখে নিচ্ছি 67, ভূপৃষ্ঠের কোন দুটি মৌলের পরিমাণ সর্বাধিক। দেখো অক্সিজেন এবং সিলিকন। দেখো অক্সিজেন এবং সিলিকনের পরিমাণ কিন্তু আমরা জানি ভূপৃষ্ঠে সব থেকে বেশি থাকে। এরপরে দেখে নিচ্ছি তো 68,
ভূত্বকের গড় উষ্ণতা, এটা কিন্তু হবে উষ্ণতা। ভূত্বকের গড় উষ্ণতা কত? দেখো ভূত্বকের গড় উষ্ণতা কিন্তু 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি পরের কোশ্চেন রয়েছে 69। শিয়াল স্তরটি যে দুটি মৌলিক পদার্থ দ্বারা গঠিত সেটির নাম কি? শিয়াল, তোমরা জানো আমাদের ভূত্বক বা অশ্বমণ্ডল দুটি উপাদান দ্বারা গঠিত, এক হলো শিয়াল, একটা হলো সীমা। তো এই অশ্বমণ্ডল বা শিলামণ্ডল শিয়াল এবং সীমা স্তর দ্বারা গঠিত। তো এই শিয়াল কোন দুটি মৌল পদার্থ দ্বারা গঠিত? শিয়াল, দেখো শিয়াল, শিয়াল, এতে অ্যালুমিনিয়াম। তো সিলিকা এবং অ্যালুমিনিয়াম, কোথায় আছে সিলিকা এবং অ্যালুমিনিয়াম? দেখো রয়েছে বি, সিলিকা এবং অ্যালুমিনিয়াম দ্বারা কিন্তু আমাদের এই শিয়াল স্তরটি গঠিত। আর যদি বলতো সীমা, তখন সিলিকা এবং ম্যাগনেসিয়াম। শিয়ালের জায়গায় সীমা থাকলে সিলিকা এবং ম্যাগনেসিয়াম। চলো দেখে নিচ্ছি 70 নম্বর কোয়েশ্চেন। 70 নম্বরের কোয়েশ্চেনে রয়েছে ভূপৃষ্ঠের শিয়াল স্তরটি গঠিত হয় মূলত কোন উপাদান দ্বারা? আমরা দেখে নিচ্ছি কোন উপাদান দ্বারা। হালকা গ্রানাইট শিলা দ্বারা। দেখো শিয়াল, শিয়াল কথাটা মনে রাখবে, শিয়াল কথাটা মনে রাখবে যে মহাদেশীয় ভূত্বক, মহাদেশীয় ভূত্বক শিয়াল, ঠিক আছে, মহাদেশীয় ভূত্বক শিয়াল। আর মহাসাগরীয়, মহাসাগরীয় বললে কিন্তু সীমা, সি সরি SIMA, সীমা। ওকে, মানে সিলিকা এবং ম্যাগনেসিয়াম। তো দেখে নিচ্ছি আমি পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো চলে আসলো 71। সীমা স্তরটির, স্তরটির উপাদান হলো কোনগুলো? দেখো সিলিকা এবং ম্যাগনেসিয়াম কোথায় আছে? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, সিলিকা এবং ম্যাগনেসিয়াম। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 72-এর রয়েছে সীমা, সীমা গঠিত হয় কোন শিলা দ্বারা? আমি বলেছিলাম সীমা কিন্তু ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এটি কিন্তু মহাসাগরীয় ভূত্বক কিন্তু এই ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। দেখে নিচ্ছি এর পরের কোয়েশ্চেন রয়েছে 73। বলা হয়েছে আবহাওয়া সংক্রান্ত অধ্যয়নকে কি বলে? মেটিওরোলজি। তো কোথায় আছে দেখো? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, মেটিওরোলজি। এরপরে দেখে নিচ্ছি 74। 74-এর বলা হয়েছে পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত রয়েছে কত শতাংশ? দেখো 71 বা 72%, 71 বা 72%। দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি উত্তর সহ দিয়ে রাখলাম। দেখো পৃথিবীতে মোট লবণাক্ত জলের কত শতাংশ পরিমাণ রয়েছে? 97%। আর মেরু প্রদেশ বা হিমবাহ জমাট বাঁধা জলের শতকরা রয়েছে কিন্তু দেখো 2.1%। আর বাদ বাকি রয়েছে কোনো লেক বা হ্রদ রয়েছে, নদী রয়েছে, পুকুর রয়েছে, ডোবা রয়েছে, এগুলো। এরপরে তোমাদের রয়েছে 75, 75 কোয়েশ্চেন। দেখো সমুদ্রের জলে লবণের পরিমাণ সর্বাধিক কত? দেখো সমুদ্রের সর্বাধিক, সর্বাধিক কোনটি? দেখো সোডিয়াম ক্লোরাইড, NaCl। দেখো NaCl, সোডিয়াম ক্লোরাইড কিন্তু সর্বাধিক। তার মানে কোথায় আছে? বি ইজ দ্য কারেক্ট আনসার, সোডিয়াম ক্লোরাইড। এরপরে রয়েছে পরের কোশ্চেন দেখো ডবল স্টার। সজীব প্রোটোজমে মোট কত শতাংশ জল থাকে? দেখো সজীব যে প্রোটোজম বা প্রোটোপ্লাজম রয়েছে, সেই প্রোটোপ্লাজমে কত শতাংশ জল থেকে? 80 থেকে 90%। দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 77। বায়ুমণ্ডলে কোন স্তরে উষ্ণতা সব থেকে কম থাকে? দেখো বায়ুমণ্ডলে আমরা জানি মেসোস্ফিয়ারের কিন্তু উষ্ণতা সব থেকে কম থাকে, -80 ডিগ্রি। দেখো -80 থেকে -90 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা থাকে সেন্টিগ্রেড, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো 78। নিফেসিমা স্তরের উপাদান নয় কোনটি? দেখো নিফেসিমার উপাদান আমরা জানি, নিফেসিমা রয়েছে দেখো নিকেল, নিকেল রয়েছে, আমরা দেখো এনে নিকেল রয়েছে, ফেতে ফেরাস রয়েছে, লোহা রয়েছে, এসে এসে রয়েছে দেখো সিলিকা মানে বালিকা রয়েছে, এমে রয়েছে ম্যাঙ্গানিজ। দেখো এখানে সীমা, দেখো নিফেসিমার উপাদান নয় কোনটি? বাকি উপাদানগুলো রয়েছে, কিন্তু নিফেসিমার স্তরের উপাদান নয় কোনটি? এখানে কিন্তু ম্যাগনেসিয়াম, এম মানে ম্যাগনেসিয়াম, তো ম্যাগনেসিয়াম নেই মানে এখানে ম্যাঙ্গানিজ রয়েছে। তার মানে উত্তর কিন্তু এটা হবে যে নিফেসিমার স্তরের উপাদান নয় কিন্তু ম্যাঙ্গানিজ। এরপরে রয়েছে পরের কোয়েশ্চেন নিফেসিমা এবং এখানে রুফেসিমা না, এটা ক্রোফেসিমা। কয়রা ফলায় ওকার হবে, ক্রোফেসিমা। ক্রোফেসিমা কোন স্তরের অন্তর্গত? দেখো ভূত্বক রয়েছে, ম্যান্টল রয়েছে, এক্সোস্ফিয়ার রয়েছে, ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে, উত্তর কিন্তু হবে ম্যাগনেটোস্ফিয়ার। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি পরের কোশ্চেন 80। 80-তে অবশ্যই আমরা আসি। দেখো কেন্দ্রমণ্ডলের উপাদান হলো কোনটি? কেন্দ্রমণ্ডল আমরা জানি নিফে বলা হয়, নিফে, কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয়, নিকেল এবং লোহা। তারপরে নিকেল এবং লোহা কোথায় আছে? দেখো
এ নিকেল এবং লোহা ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি 81 শিয়াল এবং সীমার মধ্যে সংযোগকারী বা বিযুক্তি তল বা বিযুক্তি রেখাটির নাম কি? কনডার্ট বিযুক্তি। দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 42 বলা হয়েছে আবহাওয়া বিকারের কারণে ভূপৃষ্ঠের উপরে উপরে চূর্ণ বিচূর্ণ শিলার পাতলা স্তরকে কি বলে? দেখো উত্তর কিন্তু হবে অবশ্যই রেগুলেট। মানে পাতলা স্তরকে কি বলে? মানে ঝুরঝুরে ঝুরঝুরে বা আলগা বা শিথিল স্তরকে বলা হয় রেগুলিত, ঠিক আছে? অথবা রেগুলিত মৃত্তিকার এ বি এবং সি এই তিনটে স্তরকে কিন্তু একত্রে রেগুলিত বলা হয়। এরপরে রয়েছে তোমাদের 83 নম্বরে কোয়েশ্চেন। দেখো কোন ধরনের মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি? দেখো এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এবং অন্যদিকে তোমরা ইউটিউব থেকে দেখছো, তোমরা যারা নতুন আছো অবশ্যই ফেসবুক থেকে দেখলে তোমরা ফলো করে দিও পারলে, আর অন্যদিকে তোমরা একটা লাইক করে দিও। আর ইউটিউব থেকে তোমরা যারা আছো পুরনো আমার স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এখনো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেননি অবশ্যই আপনারা কমেন্ট করে দিন। নতুন নতুন ভিডিও অবশ্যই পাবেন মাধ্যমিক একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক, আর সেই সঙ্গে সঙ্গে গ্রাজুয়েশন পাস অনার্স যেগুলো রয়েছে অবশ্যই সেগুলো তো ইনফরমেশন আমি মাঝে মাঝে দিই। তো অবশ্যই জুড়ে থাকবেন এই ভিডিওর সঙ্গে জিওআইবি 7 এর সঙ্গে, জিওআইবি 7 চ্যানেলের সঙ্গে। তো অবশ্যই জিওআইবি 7 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আর সেই সঙ্গে 84 নম্বরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, সর্বনিম্ন জল ধারণ ক্ষমতা যুক্ত মাটি কোনটি? দেখো সর্বনিম্ন মানে জল ধরে রাখতে পারে না বেলে মাটি। আমরা জানি বেলে মাটি কিন্তু বৃষ্টি হলে তোমরা জানো সেই সব জায়গায় কিন্তু কাদা থাকে না, অর্থাৎ সেই সব জায়গায় কিন্তু জল দাঁড়াতে পারে না, জলগুলো সব গিলে খায়, অর্থাৎ রন্ধ্র দিয়ে জলগুলো ভূঅভ্যন্তরে চলে যায়, ভৌম জল রূপে চলে যায়। পরে কোশ্চেন, যে মাটির বায়ু ধারণ ক্ষমতা সব থেকে বেশি? উত্তর কিন্তু হবে বেলে মাটি। এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি 86, কৃষি নির্ভর বাস্তুতন্ত্রে গড়ে ওঠার জন্য সর্বাধিক উপযোগী মৃত্তিকা কোনটি? উত্তর কিন্তু হবে দেখো পলিমাটি। পলিমাটি কিন্তু সব থেকে বেটার, বা দোআঁশ মাটি হলো সব থেকে বেটার, ঠিক আছে? এখানে রয়েছে পলিমাটি অপশন, পলিমাটি তোমরা করে নেবে পলিমাটি। এরপরে 87, সৌরশক্তিকে দেখো ঐস্থিতিক শক্তি ঐস্থিতিক শক্তিরূপে রূপান্তরিত করতে পারে। দেখো আমরা জানি উদ্ভিদের পাতায় ক্লোরোফিলের সাহায্যে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 88, সূর্যালোকের প্রভাবে প্রাণীদেহে সংশ্লেষিত হয় কোনটি? আমরা জানি ভিটামিন ডি বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে পরের কোশ্চেন 89, পরিবেশের জৈব উপাদান কোনটি বা কোনগুলি? উত্তর কিন্তু দেখো উৎপাদক রয়েছে, জৈব উপাদান, বিয়োজক, খাদক, এগুলো কিন্তু সবগুলি, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে? অপশন ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 90, কোনটি জৈব উপাদান? তোমরা জানো আলো কোনোদিন হতে পারে না জৈব, বায়ু হতে পারে না, জল হতে পারে না, একমাত্র ব্যাকটেরিয়া কিন্তু জৈব উপাদান এখানে রয়েছে এই চারটে অপশনের মধ্যে। এরপরে রয়েছে দেখো ফ্লোরা মানে উদ্ভিদ প্রজাতিকে বলা হয় ফ্লোরা। কোথায় আছে দেখো উদ্ভিদ প্রজাতি কি? আর প্রাণী প্রজাতিকে বলা হয় ফনা, ঠিক আছে? এরপর আমরা দেখে নিচ্ছি পরের কোশ্চেন ফনা। হ্যাঁ পরের কোশ্চেন দেখো ফনা বলতে কি বোঝায়? দেখো প্রাণী প্রজাতিকে একটু আগে বললাম। এর পরের কোশ্চেন রয়েছে দেখো তোমাদের 93 নম্বর কোশ্চেন, পৃথিবীর জল স্থল ও অন্তরিক্ষের উপস্থিতি জীবদেহ নিয়ে গঠিত হয় কি? দেখো বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। এরপরে রয়েছে দেখো 94, একই ধরনের বৈশিষ্ট্যযুক্ত নিজেদের মধ্যে প্রজননে সক্ষম জীবদের কি বলে? দেখো একই প্রজাতি হলে তাকে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য, ঠিক আছে? অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 95, কোন নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যাকে কি বলে? উত্তর কিন্তু হবে পপুলেশন। অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 96 এর, কোন একটি নির্দিষ্ট অঞ্চলের মোট জীব সমষ্টিকে কি বলে? উত্তর কিন্তু দেখো জীব সমষ্টিকে বলা হয় কিন্তু দেখে নিচ্ছি কমিউনিটি ইজ দ্য কারেক্ট আনসার, কমিউনিটি। এরপরে রয়েছে তোমাদের পরের কোশ্চেন 97, নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীবমণ্ডলকে কি বলে? উত্তর কিন্তু হবে বায়োম, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখেছি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটি প্রথম কি ব্যবহার করে? এজি ট্যান্সলে,
এজি ট্যান্সলে বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এজি ট্যান্সলে 1935 সালে প্রথম কিন্তু এই ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করে। এরপরে রয়েছে 99 উৎপাদক। উৎপাদক হলো কি, দেখো সকল সবুজ উদ্ভিদ, এটা সঠিক। সকল প্রকার সবুজ এবং ফটোসিনথেসিস ব্যাকটেরিয়া, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, এটাও ঠিক। সবুজ উদ্ভিদ ও ছত্রাক, এটাও ঠিক। তারপরে রয়েছে দেখো উৎপাদক। এখানে কিন্তু একটা কথা মাথায় রাখবে, উৎপাদক কথার মানে কি, যে সমস্ত জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদের কিন্তু উৎপাদক বলে। সকল সবুজ উদ্ভিদ, দেখো সকল সবুজ উদ্ভিদ কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তবে এখানে সকল প্রকার উদ্ভিদ এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কিন্তু উৎপাদক বলেছে, তার মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, যাকে বলা হয় স্বভোজী। ঠিক আছে, উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি দেখো গুরুত্বপূর্ণ কয়েকটি কোয়েশ্চেন। যে সমস্ত জীব নিজের খাদ্য নিজেরা তৈরি করতে সক্ষম তাদের অটোট্রফ বা স্বভোজী বলা হয়। তারপরে রয়েছে ডবল স্টার, দেখো রয়েছে যে সমস্ত জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অপরের উপর নির্ভরশীল, তাদের বলা হয় পরভোজী। পরভোজী যেমন মানুষ, গরু, ছাগল ইত্যাদি। এরপরে রয়েছে দেখো প্রাথমিক খাদক, এর উদাহরণ কি, দেখো প্রাথমিক খাদক, এখান থেকে কিন্তু একটু কোশ্চেন দেওয়ার সম্ভাবনা আছে। প্রাথমিক খাদক ঘাসফড়িং রয়েছে, গরু, ছাগল, ভেড়া, এক্সেট্রা এক্সেট্রা রয়েছে। এরপরে রয়েছে দেখো গৌণ বা দ্বিতীয় শ্রেণীর খাদকের উদাহরণ কি, দেখো রয়েছে ব্যাং রয়েছে, শিয়াল রয়েছে, বাঘ রয়েছে, এগুলো কিন্তু গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক। এরপরে রয়েছে দেখো নিচের কোনটি সর্বোচ্চ শ্রেণীর খাদকের উদাহরণ, মানে তৃতীয় শ্রেণীর খাদকের বা সর্বোচ্চ খাদক উদাহরণ। দেখো সাপ রয়েছে, ময়ূর রয়েছে, তারপরে বাঘ রয়েছে, এগুলো হলো এগুলো হলো তৃতীয় শ্রেণীর খাদক। আবার গৌণ খাদকের মধ্যেও কিন্তু বাঘকে ফেলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের পরেরটা রয়েছে দেখো বিয়োজক। বিয়োজকের উদাহরণ কি, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, প্রোটোজোয়া ইত্যাদি। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন, পরে রয়েছে দেখো কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ কি, কৃষি জমি, অ্যাকোয়ারিয়াম, তারপরে উদ্যান। এরপরে রয়েছে দেখো তোমাদের স্থির জলের বাস্তুতন্ত্রকে কি বলে, দেখো লেন্টিক বা হ্যাঁ লেন্টিক বাস্তুতন্ত্র বলে। দুরকম লেখা আছে, তোমরা দেখে নাও। এরপরে দিয়েছি দেখো প্রবাহ বা চলমান বাস্তুতন্ত্রকে কি বলে, দেখো লেন্টিক, দেখ এখানে একটু মিস্টেক আছে। ঠিক আছে, এক হলো প্রবাহমান মানে জল, মানে নদীর জল। ঠিক আছে, নদীর জলের বাস্তুতন্ত্র বা প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে কি বলে, দেখো স্থির জলের বাস্তুতন্ত্রকে বলা হয় লেন্টিক। আর হ্যাঁ এটাই হবে লোটিক। ঠিক আছে, লোটিক, লোটিক বাস্তুতন্ত্র, লোটিক বাস্তুতন্ত্র। ওকে, এটা হলো চলমান বাস্তুতন্ত্র মানে নদী, সমুদ্র। আর স্থির জলের মানে এটা ঝর্ণা জলও হতে পারে। আর স্থির জলের বাস্তুতন্ত্র মানে পুকুর, কোনো আবদ্ধ জলাশয় বা লেক। এরপরে রয়েছে 100তে বলা হয়েছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদাই একমুখী। উত্তর কিন্তু অবশ্যই বোঝাতে গেলে অনেক সময় লাগবে, একমুখী, অপশন এ। এরপরে রয়েছে 101-এ বাস্তুতন্ত্রে এক পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে প্রবাহিত শক্তির পরিমাণ কত, দেখো 10%। আর 90% কিন্তু দেখো বিভিন্ন বজ্রপথের মাধ্যমে কিন্তু মলমূত্রের মাধ্যমে বাইরে অপসারিত হয়, আর 10%। এরপরে রয়েছে দেখো তোমাদের 102-এ রয়েছে খাদ্য শৃঙ্খলের শক্তির প্রাথমিক উৎস কোনটি, সূর্যালোক। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 103-এ ইকোলজিক্যাল পিরামিড এর ধারণা কে দেয়, দেখো ইকোলজিক্যাল পিরামিডের ধারণা কিন্তু দেয় এলটন। দেখো এলটন ইজ দ্য কারেক্ট আনসার, দেখো চার্লস এলটন। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অবশ্যই তোমরা ফেসবুকে ফলো করো, আর তোমরা ইউটিউবে যারা নেই অবশ্যই তোমরা ইউটিউবেও চলে আসবে। আর এখান থেকে দেখে নাও 104, ধান প্রধানত পৃথিবীর কোথায় চাষ হয়, দেখো উষ্ণমণ্ডলীয় দেশগুলিতে প্রধানত ধান চাষ হয়। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো বায়োমাস বা জীবভর কি, দেখো জীবের শুষ্ক ভরকে বা জীবের শুষ্ক ওজনকে কিন্তু বলা হয় জীবভর বা বায়োমাস। অপশন এ। এরপরে রয়েছে দেখো তোমাদের 106-এ অ্যানথ্রোপোস্ফিয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করে, উত্তর হবে কিন্তু এডওয়ার্ড সুয়েস। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আমরা দেখে নিচ্ছি পরের একটু গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয়, পরিবেশের ভৌত উপাদান তথা বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান হলো তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ু প্রবাহ এবং সূর্যালোক ইত্যাদি। এগুলো পরিবেশে কিন্তু ভৌত বা প্রাকৃতিক উপাদান। এরপরে রয়েছে দেখো তোমাদের পরিবেশের দুটি উপাদান হলো কি, দেখো জৈব বা বায়োটিক উপাদান মানে কম্পোনেন্ট, আর রয়েছে অজৈব উপাদান বা অ্যাবায়োটিক কম্পোনেন্ট, এই দুটি কিন্তু রয়েছে। এরপরে তোমাদের কিন্তু আমি থার্ড যেই ভিডিওটি তোমাদের সামনে কিন্তু আনবো অবশ্যই কালকে, দেখো এটি কিন্তু রয়েছে তোমাদের থার্ড ভিডিও।
ঠিক আছে, কালকে তোমরা দেখে নিও, কালকে সম্ভবত কালকে তোমাদের 6টার সময় আমি পাবলিশ করব। আর আজকে কিন্তু তোমরা যারা আছো দেখেছো, তোমরা যারা ফুল সম্পূর্ণ এই ভিডিও দেখেছো, তো অবশ্যই তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দেবে। তার কারণ তোমাদের কমেন্টের উপরে নির্ভর করে কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলো তৈরি করব। তোমাদের চাহিদা মতো তোমাদের প্রবলেমগুলো অবশ্যই আমি জানার চেষ্টা করব। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই জুড়ে থেকো। থ্যাঙ্কস, বেস্ট অফ লাক।